নমস্কার। ককরোচ জনতা পার্টির পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী গতকাল দিল্লিতে বিপুল জনসমাবেশ হয়েছে। লাখে লাখে মানুষের ভিড় হয়েছিল, অধিকাংশই তরুণ তরুণী, ছাত্র ছাত্রী। তো অনেকেই গদি মিডিয়া বা ডিম মিডিয়ায় তার টুকরো টাকরা দেখে থাকতে পারেন, টুকরো টাকরা ওটা দেখাতে বাধ্য হয়েছে। এছাড়াও ইন্টারনেট জুড়ে ভয়ানক রকম ভাইরাল হয়েছে অজস্র ক্লিপ, অজস্র ছবি। যদিও একটা সময় শোনা যাচ্ছিল দিল্লিতে ইন্টারনেট আটকে দেওয়া হয়েছে, তবুও কিছু আটকে রাখা যায়নি, সব হু হু করে দাবানলের মতো চারদিকে ছড়িয়ে পড়েছে। তো সেটা থেকেও অনেকে জানতে পারেন। তবুও ঠিক কী ঘটেছে তার বিশদ একটা মোটামুটি বর্ণনা এখানে দিয়ে দেওয়া দরকার। তো ঘটনাটা শুরু হয়েছে বিক্ষোভের আগের দিন থেকেই। মহামিছিলের যে ডাক দেওয়া হয়েছিল সংসদ অভিযানের, তার আগের দিনই দিল্লি পুলিশ, ভাবুন, দিল্লি পুলিশ জানিয়েছিল একদম লিখিতভাবে যে দিল্লি জুড়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে 144 ধারা জারি করা হয়েছে। ধারাটার সংখ্যা বদলেছে, ভারতীয় ন্যায় সংহিতায় আগে যেটাকে 144 ধারা বলতাম সেটা জারি করা হয়েছে। এবং এই জিনিস অভূতপূর্ব, এই জিনিস এর আগে কখনো হয়নি। নির্ভয়া কাণ্ড যদি কারো মনে থাকে, তো নির্ভয়া কাণ্ড নিয়ে দিল্লিতে প্রচুর প্রতিবাদ হয়েছে। প্রতিদিন প্রতিবাদী মিছিল হয়েছে, এতে একটা প্রতিদিন প্রতিবাদী মিছিল হয়েছে। কারো কোথাও কোনো নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে শোনা যায়নি। বরং সে সময় যে কেন্দ্রীয় সরকার ছিল তারা এগিয়ে এসে ডেপুটেশন নিয়েছে, শুনেছে কার কি বক্তব্য, তারপর বক্তব্য শুনে কমিশন বসানো হয়েছে এবং কমিশনের সুপারিশ অনুযায়ী আইন বদলেছে। বদলে ভালো হয়েছে কি খারাপ হয়েছে সে নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু এগুলো হয়েছে। কোনো সরকার কখনো বলেনি যে ওরে বাবা কি ভয়ানক ব্যাপার হয়ে যাচ্ছে, বিক্ষোভ হচ্ছে, নিরাপত্তা বিঘ্নিত বলে তারা ঘরে গুটিয়ে বসে আছে, এই জিনিস হয়নি। তার আগে সেই দুর্নীতি বিরোধী বিক্ষোভ, বিরাট ধর্ণা হয়েছিল আন্না হাজারের, যেটাও চারদিকে খুব বেশি পরিমাণে প্রচারিত হয়েছিল। তো সেখানেও আটকানোর কোনো প্রশ্ন ছিল না, বরং সরকার সর্বতোভাবে সহায়তা করেছে। তো এবারই দেখা যাচ্ছে যে জমায়েতে অসুবিধে, অনশনে অসুবিধে, মিছিলে তো অসুবিধে বটেই। তো কথা হচ্ছে যে সরকারের প্রধান সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন না, তো তিনি তো আরশোলা দেখলে ভয় পাবেনই, এতে তো আশ্চর্য হওয়ার কিছু নেই। ফলে এটা যে ওরা করবে, করতে বাধ্য হচ্ছে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আমাদের মনে পড়ে যাবে যে 1977 সালে একটা ছবি আছে যেটা আপনাদের দেখাচ্ছি। 1977 সালে যে ছবিটা দেখছেন, ইন্দিরা গান্ধী দাঁড়িয়ে আছেন, পাশে যে তরুণ মানুষটি দাঁড়িয়ে আছেন তার নাম সীতারাম ইয়েচুরি। তিনি একদম ইন্দিরা গান্ধীর সামনে দাঁড়িয়ে সজোরে নিজের দাবি পেশ করছেন। দাবিটা কি না, আচার্য পদ থেকে ইন্দিরা গান্ধীকে ইস্তফা দিতে হবে, এবং ইন্দিরা গান্ধী সোনা মুখ করে শুনছেন, পাশে দু একজন পুলিশ। এই কাণ্ড করে কারো কোনো নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে আজ পর্যন্ত আমরা শুনিনি। কিন্তু এই যে এখন তো যিনি আছেন তিনি থাকলে সব কিছু সম্ভব, তিনি থাকলেই সব কিছু নামকিন। তো তিনি সাংবাদিকদের মুখোমুখি হতে ভয় পান, সোজা প্রশ্ন করলে, এমনকি সুইডেনে গিয়ে কেউ সোজা প্রশ্ন করলেও তোতলাম। একটা মাত্র সাক্ষাৎকার দিয়েছিলেন বহুদিন আগে, সেই সাক্ষাৎকারে তিনি যে কী কাণ্ড করেছিলেন সে আপনারা সবাই জানেন। ফলে মানুষের সামনে আসতে তিনি যে ভয় পাবেন এতে আশ্চর্যের কিছু নেই। এবং শুধু তিনি না, তিনি তো দিল্লিতে বসে আছেন, সারা ভারতবর্ষ জুড়েই তিনি এই সংস্কৃতিটা চালু করে দিয়েছেন, গোটা দেশ জুড়ে এই কাণ্ড। তো সংহতি জানিয়ে সোনাম ওয়াংচুক যে অনশন করছেন তাতে সংহতি জানিয়ে নানা জায়গায় নানা কর্মসূচি হচ্ছিল। শান্তিনিকেতনে, বিশ্বভারতীতে ছাত্রছাত্রীরা অনশন করছিলেন, একদিনের প্রতীকী অনশন, সেখানে হামলা হয়েছে, এবিভিপি করেছে। বহরমপুরে একটা ছোট জমায়েত হচ্ছিল, সেই জমায়েত পুলিশ এসে একদম গায়ের জোরে ভেস্তে দিয়েছে। এছাড়াও কলকাতায় তৃণমূলের 21শে জুলাই নিয়ে যা হচ্ছে তার কর্তব্য না। তো প্রথমে তো কেউ পারমিশনই দেননি, তারপর এখন হাইকোর্টে গিয়ে ওনারা পারমিশন নিয়ে এসছেন, এবং ঠিক এই অনুষ্ঠান করার একটু আগে জানলাম মধ্যরাত্রে গিয়ে কে বা কারা বাইক বাহিনী এসে সভাস্থল একদম ভাঙচুর করে দিয়েছে। তো এর আগেও মিছিলের মধ্যে নিজেদের মিছিল ঢুকিয়ে দিয়েছিল বিজেপি, সব নানা কাণ্ড করেছে। তো এই জিনিস সারা ভারতবর্ষে, সারা পশ্চিমবঙ্গে কোথাও কিচ্ছু হয়নি। পশ্চিমবঙ্গের কথায় যদি ধরেন যে 2 বছর আগেই রাজ্য জুড়ে অবাধে রাত দখল হয়েছে, খুব সামান্য একাধটা গোলমাল হয়েছে, কিন্তু সেখানে পুলিশ কোথাও কাউকে আটকে দিয়েছে এরকম শোনা যায়নি। এবং শুধু একদিনের ব্যাপার না, সে সময় টানা মিটিং মিছিল হয়েছে, সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে, কোথাও কারো কোনো নিরাপত্তা বিঘ্নিত হয়নি। বরং মুখ্যমন্ত্রী
নবান্নে বসেছিলেন, ছাত্ররা কবে আসবে জুনিয়র ডাক্তাররা দেখা করবেন বলে, একদিন হয়নি, দ্বিতীয় দিন হয়েছে, তারা দাবি করেছেন যে একদম লাইভ করতে হবে, সেটাও মেনে নেওয়া হয়েছে। মাঝখানে ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রীর বাসভবন একদিন গিয়েছিলেন, সেদিন মিটিং হয়নি, কিন্তু এই সমস্ত কিছু হয়েছে। এতে কারো কোথাও কোনো নিরাপত্তা বিঘ্নিত হয়নি। তৎকালীন মুখ্যমন্ত্রীও তো রাজ্যের প্রধান ছিলেন, তো তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আছে, কিন্তু এই অভিযোগটা নেই যে তিনি দেখা করেননি বা ভয়ে পালিয়ে গেছেন। এই জিনিস হয়নি, বরং সরকারের বিরুদ্ধে প্রতিবাদ হবে এবং সরকারকে সেটা সামলাতে হবে। কিছু প্রতিবাদ ন্যায্য হবে, কিছু প্রতিবাদ ন্যায্য হবে না। সরকার যেহেতু সকলের সরকার, কাজেই তাকে এটা সামলাতে হবে। এটা একদম সাধারণ বিষয় হিসেবে সবাই ধরে নিয়েছিলেন। এখন যেমন দেখবেন চারদিকে হুঙ্কার, অমুক জমানায় অমুক অমুক করছিল, তাকে কেন ন্যায় বিচার দেওয়া হচ্ছে, কেন ডিম মারা হচ্ছে না। তো এটাই অস্বাভাবিক, ভারতবর্ষে এটা কখনো হয়নি। সরকার যতক্ষণ একটা দল বিরোধী পক্ষে থাকে, তারা অজস্র অভিযোগ তোলে সরকারের বিরুদ্ধে যে সরকার নিরপেক্ষ নয় বলে, সেটা স্বাভাবিক। তারপর তারা যখন ক্ষমতায় আসে, যদি আসে, তাদের ঘাড়ে সেই দায়িত্বটা বর্তায় যে তারা নিরপেক্ষতাটা পালন করবে। অমুক অমুক দলের সমর্থক বলে তাদের বিরুদ্ধে কিছু করা যাবে না। তো সেই যাই হোক, এই ডবল ইঞ্জিনের ব্যাপারই আলাদা। তো এটা ছিল একদিন স্বাভাবিক ব্যাপার, এখন ডবল ইঞ্জিন এসে সব স্বাভাবিক বদলে গিয়ে এখন নিউ নর্মাল চালু হয়ে গেছে। তো এরা ক্ষমতায় এসেই বুলডোজার চালায়, কারো কোনো ধার না ধরে যেখানে পাচ্ছে বুলডোজার চালিয়ে দিচ্ছে, হকারদের উপর, বাজারের উপর। এমনকি একটা পার্টি অফিসে, বড় পার্টি অফিসেও নাকি স্থগিতাদেশে কিচ্ছু ধার না ধরে প্রথমে ভেঙে দেওয়া হয়েছে। আগে তো ভেঙে দিই, তারপর তোরা আদালতে যা, এইরকম ব্যাপার। সোশ্যাল মিডিয়ায় যারা প্রতিবাদ করছেন তাদেরকে ধরা হচ্ছে, বহু লোককে ধরা হয়েছে এখনো পর্যন্ত, অনেকগুলো, সংখ্যায় গুনছিলাম প্রথমে, এখন আর গুনতে পারবো না। জনা 20 লোককে গ্রেপ্তার করা হয়েছে বলে আমার ধারণা, আরও বেশিও হতে পারে। তারপর যেটা এসেছে গুন্ডা দমন নামে কালা আইন। তো গুন্ডা দমনের অজুহাতে যাকে খুশি ধরে রাখা যাবে। রাউলাট আইনের পরে এই জিনিস আর হয়নি ভারতবর্ষে, বাংলায় তো হয়নি। তো কথাটা হচ্ছে যে গণতন্ত্র বলতে যেটাকে বুঝছিলাম, যে সরকার এলে বিরোধীদের কণ্ঠস্বর নিশ্চিত করা হচ্ছে তাদের কর্তব্য। তো গণতন্ত্রের প্রাথমিক সূত্রটাই এরা মানে না, কারণ গণতন্ত্র বিষয়টাই এদের পক্ষে অসুবিধাজনক, যা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো ফলে যে বহরমপুর বলুন, শান্তিনিকেতন বলুন, সেখানে যে এই সমস্ত কাণ্ড ঘটবে, এতে আশ্চর্যের কিছু নেই। তো এইগুলো আমি বললাম একদম গৌরচন্দ্রিকা হিসেবে, মানে শুরুর আগে এই সমস্ত কাণ্ড ঘটে গেছে। তো তারপরে যখন বিক্ষোভ শুরু হলো, তখন যে কি হলো সে তো আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। যারা এসেছিলেন বিভিন্ন জায়গা থেকে, কোনো একটা দলের আমন্ত্রণে তো নয়, দল তাদের অর্গানাইজ করে সংগঠিত করে নিয়ে এসেছে, তাও নয় যে বিভিন্ন বাস এসেছে নানা জায়গা থেকে, এক জায়গায় জড়ো হয়েছেন, খাবার দাবার ব্যবস্থা আছে, এসব কিছু না। ছাত্রছাত্রীরা, যুবক যুবতীরা এবং অনেক সাধারণ মানুষ ভারতবর্ষের নানা জায়গা থেকে গেছেন, নানা জায়গায় নানা পয়েন্টে গিয়ে তারা উপস্থিত হয়েছিলেন, এবং সেটা নিজেদের পকেটের পয়সা খরচা করে, কোনো দল তাদের নিয়ে যায়নি। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ের মানুষ জড়ো হয়েছিলেন, তারা মিছিল করতে শুরু করেন এবং জায়গায় জায়গায় তাদের উপর লাঠি চালানো হয় জমায়েতস্থল, যন্তর মন্তরে। মেট্রো স্টেশনের দরজা বন্ধ করেও নাকি লাঠি মারা হয়েছে, কাউন্সিলরদের নাকি আটকে দেওয়া হয়েছিল, কিন্তু কথা হলো কিছুতেই কিছু হয়নি। ভোরবেলা থেকে মানুষের ঢল নেমেছে দিল্লির বুকে। 5:30টায় ভিডিও এসেছে, 5:30টায় মানুষ মিছিল করে চলেছেন যন্তর মন্তরের দিকে। সকালবেলা 7:30টায় বিরাট মিছিল কনট প্লেস থেকে চলেছে যন্তর মন্তরের দিকে এগিয়ে চলতে, এবং সেখানে নানা জায়গায় লাঠি চলেছে। এক দলের উপর লাঠি চলেছে, আরেক দল করেছে কি অন্য দিক থেকে এগিয়ে গেছে, কত লাঠি চালাবি চালা। কার্যত বহু লক্ষ লোক হয়েছিল, এবং সেটা মনে রাখতে হবে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে নয়। মানে মানুষের ক্ষোভ বিক্ষোভ, একটা সরকারের প্রতি ক্ষোভ বিক্ষোভ, তারা কিভাবে ক্ষমতায় এসছে বলতে পারবো না, কিন্তু ক্ষোভ বিক্ষোভ কোন জায়গায় গেলে এটা সম্ভব হয় ভাবা যায় না। তো একটা ভিডিও তো ভাইরাল হয়ে গেছে এই ক্ষোভ বিক্ষোভের। তো একজনকে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী লাঠি মারতে এসেছিল, ছেলেটি দাঁড়িয়ে বলছে মারো মারো আরো মারো। দেখুন। তো কতটা মদিয়া হয়ে গেলে মানুষ এই অবস্থায় পৌঁছয় যে সজোরে একদম বুক চিতিয়ে দাঁড়িয়ে বলে যে কেন্দ্রীয় বাহিনী তুমি আমাকে মারো, কত মারবে মারো। মানুষ অন্তত উত্তরপ্রদেশ, গোবলয়, বিহার, এই জায়গায় মানুষ, দলিত যে মানুষ, তারা এই জায়গায় পৌঁছে গেছে।
এবং মানুষ মরিয়া হয়ে গেলে ব্যারিকেড ভেঙে পড়ে, এখানেও ভেঙে পড়েছে। বলছিলাম যে লাখে লাখে লোক হয়েছে, এভাবে তো দেখানো সম্ভব নয়, কারণ বড় সংগঠন থাকলে তারা নানাভাবে রেকর্ডিং করে এবং নানা জায়গায় লোকজন ছড়িয়ে ছিটিয়েছিলেন। তবুও যন্তর মন্তর সংলগ্ন এলাকায় কি ভিড় হয়েছে, কত লোক হয়েছে, একবার ছোট্ট করে দেখুন। তো এটা একাংশের ভিডিও। আগেই বললাম যে নানা জায়গায় ছোট ছোট পকেটে প্রচুর মানুষ আটকে গিয়েছিলেন, প্রচুর ভিড়ভাট্টা হয়েছিল, সেখানে লাঠি চলেছে, অনেকে আহত হয়েছেন, অনেক কিছু হয়েছে। এবং আরও একটা জিনিস খুব চমৎকার দেখা গেছে যে সংসদ ভবনে যখন বারবার ব্যারিকেড লাঠি সমস্ত ভেঙে মানুষ এগিয়ে যাচ্ছে, সংসদ ভবনে দৌড়চ্ছে লোকজন মানে সিকিউরিটি, নিরাপত্তার লোকজন, তারা গেটে নাকি তালা মারবে। ব্যারিকেড ভেঙে হয়নি, গেটে তালা মারতে হয়েছে সংসদের গেটে। এবং মজা হচ্ছে এই পুরো জিনিসটাকে এতদিন মিডিয়া ব্ল্যাকআউট করেছিল, সরকারের পক্ষ থেকে স্রেফ ওই চাদরে মুড়ে সোনাম ওয়াংচুককে নিয়ে যাওয়া হলো, এছাড়া আর কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। ওনারা ভেবেছিলেন পুরো জিনিসটাকে হয় লাঠির বাড়ি মেরে কিংবা সম্পূর্ণ অবজ্ঞা করে এড়িয়ে যাওয়া যাবে, কিন্তু তা হয়নি। আজকে দুপুরের পর থেকে ডিম মিডিয়া ওখানে হাজির হতে শুরু করে, সেখানে নানা মজার জিনিস হয়েছে। লোকজন বলেছেন আপনি কোন চ্যানেলের অমুক, আপনি কোন চ্যানেলের তমুক, আপনারা এসেছেন, কি সৌভাগ্য। তারপরে একজন দেখলাম প্রশ্ন করছেন যে আপনাদের এখানে ভুলভাল স্লোগান আসছে। তখন দীপকে জিজ্ঞাসা করলেন কি ভুলভাল স্লোগান, পয়েন্ট আউট করুন। তা সেই সঞ্চালিকা খুব আমতা হয়ে বললেন যে ইনকিলাব জিন্দাবাদ। সবাই মিলে চারদিকে হো হো করে হেসে উঠল, ইনকিলাব জিন্দাবাদ নাকি ভারতবর্ষের উল্টো পাল্টা স্লোগান। ভগৎ সিং থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজ পর্যন্ত সবাই দিয়েছে, সেটা আজকে উল্টো পাল্টা স্লোগান। তো যাই হোক, করে ভেবেছিল এরকম করে ব্যাপারটা কাটিয়ে দেওয়া যাবে, কিন্তু সেটা হয়নি। তো শেষকালে যেটা হয়েছে যে জেপি নাড্ডা বিক্ষোভকারীদের বলেছেন যে আলোচনায় আসুন। তো জেপি নাড্ডাকে স্বাস্থ্যমন্ত্রী, ভাবুন স্বাস্থ্যমন্ত্রী নাকি আলোচনা করবেন শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়। তো আবারও বলছি, মোদি থাকলেই সম্ভব, মোদি থাকলেই নমকিন। তো ওনার তো সাধ্য নেই কারোর সঙ্গে আলোচনায় বসার, উনি যা বলেন দেখে বলেন। সাক্ষাৎকারে বসলে ওনার তো জল খেতে হয়, সামনাসামনি প্রশ্ন করলে উত্তর দিতে পারেন না, তোতলান, এবং তারপর যিনি প্রশ্ন করেছেন তাকে মিডিয়া থেকে ব্যান করে দেওয়ার চেষ্টা করা হয়, ইন্টারনেট থেকে, সমস্ত জায়গা থেকে। তো ফলে উনি যে সামনে আসবেন না, এতে বিস্ময়ের কিছু নেই। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী আসবেন শিক্ষামন্ত্রীর পক্ষে কথা বলতে, তো এইটা আশ্চর্য। তো এইটা ওনারা চাপে পড়ে করেছেন, ভীষণ চাপে পড়ে করেছেন, নইলে করার কোনো উপায় ছিল না। ভেবেছিলেন মেরে ধরে ব্যাপারটা সামলে নেওয়া যাবে, কিন্তু করতে পারেননি। দাবানলের মতো চারদিকে আন্দোলন ছড়িয়ে পড়েছে। তো নাড্ডার সঙ্গে কথা হয়েছে, কিন্তু আন্দোলন ওঠেনি। ওরা যন্তর মন্তর অনশন মঞ্চ ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানে আবারও হাজারো মানুষ জড়ো হয়ে গেছে। তো ফলে আন্দোলন বন্ধ হয়নি, আন্দোলন চলছে। এবং ওনারা যত দমন পীড়ন করছেন সারা ভারতবর্ষের নানা জায়গায় ছড়িয়ে গেছে। জয়পুরে আগের দিন হয়েছিল, আজকে রাঁচিতে বিরাট বড় মিছিল হয়েছে, এবং ভারতবর্ষের নানা প্রান্তে হয়েছে, মুম্বাইতে হয়েছে, মুম্বাইতে মিছিলের উপর লাঠি চলেছে। এবং পশ্চিমবঙ্গে ছাত্ররা অনশন করছিলেন, মেডিকেল কলেজে করেছেন, প্রেসিডেন্সি কলেজে করেছেন, এবং সেখানে আর ওদের ভাঙতে আসার সাহস হয়নি। এবং যাদবপুরে সবথেকে উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, কিছু বামপন্থীর লোকজন একটা ছোট্ট জমায়েতের ডাক দিয়েছিলেন, সেটা একটা বিরাট বড় মিছিল হয়ে যায়। মিছিলের ছবিটা আপনাদের দেখাচ্ছি। তো এত বড় মিছিলের ডাক কেউ দেননি। যারা ছিলেন তারা বলছেন যে অজস্র অচেনা মুখ এসে ভিড় করেছে এবং মিছিল আরও বড় হয়ে গেছে। তো কথা হচ্ছে এই মিছিলের আকার কিন্তু ক্রমশ বাড়বে। ওনারা যত মারবেন, যত লাঠি চালাবেন, ডিম মিডিয়া যত বয়কট করার চেষ্টা করবে, এই আগুন চারদিকে ছড়িয়ে পড়বে। তো সেই জন্য এই যে বিশদ বিবরণ দিলাম, পুরোটা সারা ভারতবর্ষের চিত্রের একটা বিশদ বিবরণ, এটা যারা পছন্দ করলেন সত্যি চারদিকে ছড়িয়ে দিন, বন্ধুবান্ধবদের পাঠান, কারণ ছোট মিডিয়া ছাড়া এটা ছড়ানোর কোনো উপায় নেই। এবং যত সম্ভব বেশি লোকের এটা জানা জরুরি। এবং যারা ক্ষমতায় বসে আছেন তাদেরও এটা জানা খুব জরুরি যে এটা 1930 সাল নয় যে একমাত্র প্রিন্ট মিডিয়া ছাড়া সামনে কিছু নেই, টিম করে টিভি নেই তখন, তো রেডিও আছে, সেও সরকার নিয়ন্ত্রিত ইত্যাদি। ফলে যা বলবো সেই খবরই শুধু যাবে, তা হবে না। এটা 1930 সাল নয়, যদিও তার আগে সিপাহী বিদ্রোহ হয়েছে, সেখানে হাতে গড়া রুটির মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে, কিন্তু এখন আর রুটি নয়, আমাদের হাতে সমাজ মাধ্যম আছে। তো ফলে চারদিকে খবর ছড়াচ্ছেই, এবং জবাব একদিন তো দিতে হবেই। যেহেতু এটা 1930 সাল নয়, খুব তাড়াতাড়ি দিতে হবে, আজ নয় তো কাল।
তখন যদি আমাদের মাননীয় কোনো নেতা গিয়ে বলেন কি করব, আমি সামনাসামনি হতে পারি না, প্রেস কনফারেন্সে গেলে আমার তো হাঁটু কাঁপে, কিংবা যদি গিয়ে বলেন যে প্রতিবাদ দেখলে বাবা আমার গা গুলোয়, তাই আমি ওখান থেকে লোকজনকে তুলে নিয়ে আসার চেষ্টা করেছি, অথবা যদি কেউ বলেন, তিনি যে রাজ্যের হন কেন্দ্রের হন, যদি বলেন যে বিরোধী কণ্ঠস্বর শুনলে আমার অ্যালার্জি হয়, অ্যালার্জি মারার জন্যে আমি বিরোধী কণ্ঠস্বরকেই বন্ধ করে দিয়েছি, তো এই সব বলে কিন্তু আর পার পাওয়া যাবে না। যদি আপনার হাঁটু কাঁপে, যদি আপনার গা গুলোয়, যদি আপনার অ্যালার্জি হয়, তো খুব ভালো কথা, অসুস্থতা, তাহলে আপনি মন্ত্রিত্ব করার যোগ্য নন, সংসদীয় রাজনীতি সোজা ছেড়ে দিন, গিয়ে ডাক্তার দেখান। আমরা সবাই সর্বাঙ্গীন সুস্থতা কামনা করব। খামোকার সংসদীয় রাজনীতিতে এসে গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করবেন না, করলে জবাব কিন্তু আপনাকে একদিন দিতেই হবে। তো কথা হচ্ছে যে আন্দোলন, যেটা বলছিলাম, আন্দোলনকে দমন করে দেওয়া যায়নি, বরং সেটা দাবানলের মতো সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। এবং বিষয় তো একটা নয়, শুধু নিট নয়, E20 আছে। বিষয় হচ্ছে যে সারা ভারতবর্ষে কিভাবে এই দু একজন শিল্পপতি, একটি শিল্পপতি গোষ্ঠীকে তুলে ধরা হচ্ছে, বাকি যে 50% মানুষ দারিদ্র্যের অতলে তলেই যাচ্ছেন, সেখানেও হিসাব গোলমাল করা হচ্ছে। পশ্চিমবঙ্গের কথাই ধরুন, আগেই বললাম, অন্নপূর্ণা কে পাচ্ছেন তার নেই ঠিক, বিক্ষোভ দানা বাঁধছে, এবং গুন্ডা দমন আইন করে সমস্ত কিছু বিরোধী কণ্ঠস্বরকে বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। তো এইগুলো করে কিন্তু সত্যি কথা বলতে কি বেশি দিন পার পাওয়া যাবে না, এটা সকলেরই মনে রাখা উচিত। এবং এই বার্তা যারা পেলেন, আগেই যেটা বলেছি, সবাই কিন্তু চারদিকে ছড়ান, ভিডিওটা লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, হাইপ করুন, তবে কিন্তু আমরা সবটা সমস্যার হয়ে উঠতে পারবো। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।